নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনাদেরকে আসন্ন লোকসভা ইলেকশন 2024-এর সম্পূর্ণ বিস্তারিত প্রশিক্ষণ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। P-1 ডে পোল ডে আপনাদের করণীয় কাজ বা আপনাদের টিম সংঘবদ্ধ হয়ে এই ভোটটিকে কিভাবে তুলে আনবেন, ডিসি থেকে শুরু করে আরসি পর্যন্ত পুরো বিস্তারিত বিবরণ এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। আমরা ফার্স্ট ট্রেনিং সেকেন্ড ট্রেনিংয়ের পরে আমরা জেনে যাই আমরা টিমে যে 4 জন আছি, একজন প্রিসাইডিং ও 3 জন পোলিং অফিসার, এই 4 জনের টিমের একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ হয়ে যায়। তাই আমরা কিন্তু অবশ্যই একে অপরের সঙ্গে যোগাযোগ করে P-1 ডেতে যতটা পারবো সকাল সকাল ডিসিতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ডিসিতে উপস্থিত হয়েই আমরা প্রথমে কি করব, যে বড় ফ্লেক্স আমাদের লাগানো রয়েছে, দুটো ফ্লেক্স আমরা বড় দেখতে পাবো। একটা বড় ফ্লেক্স পাবো আমরা যে আমাদের যে পার্টি নম্বর, সেই পার্টি নম্বর কোন পোলিং স্টেশনের জন্য ভোট নিতে আমরা যাচ্ছি, একটা ফ্লেক্সে আমরা তার বর্ণনা পাচ্ছি। আর একটা ফ্লেক্সে আমরা পাবো কি, কোন ভেহিকেলে আমরা পোলিং স্টেশনে যাব। তাই আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ডিসিতে পৌঁছে বড় ফ্লেক্স দেখে এই দুটো তথ্য আমাদেরকে জেনে নেওয়া। ভেহিকেল নম্বর আমাদের কাগজে, ছোট্ট একটি কাগজে বা আমাদের নিয়ে এসে ডায়েরিতে আমরা লিখে নিলাম। এরপরে আমরা তো পৌঁছে গেছি, প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে কাউন্টারে আপনারা যোগাযোগ করলেন। করে আপনারা কি করবেন, খাতায় সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনারা পৌঁছেছেন, তার স্টাম্প আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লাগিয়ে নিন। প্রিসাইডিং ও ফার্স্ট পোলিং অফিসার ডিসিতে উপস্থিত হলেই আপনারা মালপত্র নেওয়ার জন্য কাউন্টারে চলে যান। যদি দেখেন অন্য আরও 2 জনের আসতে বেশি একটা সময় লাগছে না বা সবাই একসঙ্গে হয়ে গেছেন, তাহলে তো অতি উত্তম, সবাই একসঙ্গে কাউন্টারে চলে যান, মালপত্র নিন। সবাই উপস্থিত হয়েছেন সেই হিসাবে কিন্তু রেজিস্টারে সবাই সই করে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। ডিসি থেকে আপনারা মালপত্র কালেক্ট করছেন। ডিসিতে রাখা থাকছে একটি রেজিস্টার, যে রেজিস্টারে আপনারা দেখতে পাবেন বিইউ, সিইউ, ভিভিপ্যাটের সিরিয়াল নম্বর লেখা রয়েছে। মাল কালেক্ট করার সময় আপনারা সেই সিইউ, বিইউ, ভিভিপ্যাটের নাম্বার আপনারা মিলিয়ে দেখে নিন। যদি দেখেন সেখানে কোনো মিসম্যাচ হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে কাউন্টারে জানান। তাহলে আপনারা ইভিএম নিলেন। এবার আপনারা দেখতে পাবেন আপনাদের যে পিঙ্ক পেপার সিল, গ্রিন পেপার সিল আছে, তার রেজিস্টারের যে খাতা রয়েছে তার সঙ্গে সেই নাম্বার মিলছে কিনা। তাহলে ইভিএমের সিইউ, বিইউ, ভিভিপ্যাট মিলিয়ে নিচ্ছেন, আর এদিকে পিঙ্ক পেপার সিল, গ্রিন পেপার সিল আর স্পেশাল ট্যাগের নাম্বার অবশ্যই রেজিস্টার দেখে মিলিয়ে নিন। কারণ আপনারা যখন ওগুলো নেবেন তখন দেখবেন সেই রেজিস্টারেও আপনাকে সই করতে হচ্ছে। P-1 ডেতে আমরা আমাদের ভেহিকেল নম্বর জেনে গেছি, তখনই একবার কাউন্টার থেকে সেক্টর অফিসারের ফোন নাম্বার আমরা পেয়ে যাব। সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করে নেব এবং ওনার থেকে সুস্থ এবং ভালো গাইড নিয়ে নেব যে আমাদের পোলিং স্টেশন কত দূরে বা কত সময় লাগতে পারে, বা আপনাদের মনে আরও যদি কোনো প্রশ্ন থাকে সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্য আপনারা নিয়ে নিন। এবার যখন আপনারা ডিসি থেকে আপনাদের ইভিএমগুলো নিয়েছেন, তখন কিন্তু কখনোই কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন না। কন্ট্রোল ইউনিটের সুইচ একমাত্র অন করবেন পোল ডে সকাল 5:30টায়। ভাবলেন মালপত্র নিয়ে আমি স্কুলে পৌঁছে গেছি বা বুথে পৌঁছে গেছি, এখানে তো কেউ নেই, একবার চেক করে দেখি, সিইউ অন করি কি ভিভিপ্যাটের সঙ্গে সিইউর তারটা একবার যোগ করি, একদম না, এ ভুল করবেন না।
যা হবে পোল ডেতে সকালবেলা 5:30টার সময়। আর একটা বিশেষভাবে খেয়াল করবেন যে আপনারা মালপত্র মিলিয়ে নেওয়ার সময় যে ইলেক্টর রোল পেয়েছেন, সেই ইলেক্টর রোল আর ডিস্ট্রিবিউশন মার্ক আপনি যে পোলিং স্টেশনের জন্য ভোট নিতে যাচ্ছেন তার সঙ্গে মিলছে কিনা অবশ্যই এটি চেক করে নিন। এবং ডিসিতে আপনারা আপনাদের সঙ্গে ক্যামেরাম্যান আছে কিনা, কোন ফোর্স আপনার সঙ্গে ট্যাগ রয়েছে, কোন ভেহিকেল রয়েছে, এগুলো আপনারা ওখান থেকেই সংগ্রহ করে নিলেন এবং জেনে নিলেন। একসঙ্গে সেই টিম বেরিয়ে পড়লেন বুথের জন্য। আপনারা পোলিং স্টেশনে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে প্রথম কাজ কি হবে? সেফ অ্যারাইভাল রিপোর্ট আপনাকে SMS করা। সঙ্গে সঙ্গে সেফ অ্যারাইভাল রিপোর্ট আপনারা পাঠিয়ে দিলেন। এবার সেদিন আর কি কাজ আছে? বাইরে আপনাদের পোলিং স্টেশনের বাইরে সাইনেজ করা রয়েছে। সাইনেজটা একবার দেখে নিলেন ওই পোলিং স্টেশনের নাম্বারই ওখানে লেখা রয়েছে কিনা। কারণ একটা প্রেমিসেসের মধ্যে 3টে বুথ হয়, 4টেও বুথ হয়, একাধিক বুথ হয়। কোনটা আপনার রুম বা সাইনেজ ঠিক আছে কিনা একবার দেখে নিন। এবং T-1 ডেতেই আপনারা যে ফর্ম এনভেলপ মিলিয়ে নিচ্ছেন সেগুলোর কোনো শর্টেজ হয়েছে কিনা সেরকম কিছু থাকলে সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানান এবং সেগুলোকে সেক্টর অফিসারের থেকে সেদিনই কালেক্ট করে নিন। দেখতে পাবেন যে সন্ধ্যাবেলা বা যখন আপনারা পৌঁছে গেছেন তখনই এজেন্টরা আপনাদের সঙ্গে দেখা করতে এসছে। 1জন 2জন বা সবাই যদি চলে আসে সব পার্টির, তাদেরকে অবশ্যই জানিয়ে দিন আমরা কিন্তু মক পোল শুরু করব আগামীকাল অর্থাৎ পোল ডেতে সকাল 5:30টায়। 5:30টায় আপনাকে আসতেই হবে। 15 মিনিট অপেক্ষা করব, তার মধ্যে না এলে সকাল 5:45-এ আমরা কিন্তু নিজেরাই মক পোল শুরু করে দেবো। অবশ্যই এ কথা পোলিং এজেন্টদের আগের দিন জানিয়ে দিন, কারণ আমাদের 5:30টায় অর্ডার রয়েছে মক পোল শুরু করার। ভোটিং কম্পার্টমেন্ট কোথায় রাখবো? অবশ্যই ভোটিং কম্পার্টমেন্ট আমরা কখনোই জানালা, দরজা বা সিসিটিভি থেকে সেটা দৃশ্যমান হচ্ছে এরকম জায়গায় কিন্তু আমরা রাখবো না। একদম স্ট্রিক্টলি এটা মাথায় ঢুকিয়ে নিন, কোনো জানলা দরজার পাশে কিন্তু আমরা বা সিসিটিভি ক্যামেরার সামনে আমরা আমাদের ভোটিং কম্পার্টমেন্ট রাখবো না। সরাসরি ভিভিপ্যাটে আলো পড়ছে এরকম জায়গায় আমরা ভিভিপ্যাটের ডিসপ্লেটাকে রাখবো না। বা ঘরের ভিতরে একটি বড় বাল্ব জ্বালানো রয়েছে, তার আলো ভিভিপ্যাটের ডিসপ্লেতে পড়ছে, সেরকমটিও করব না। যাতে ডাইরেক্ট আলো পড়ে সেরকম কাজ করব না। যদি মনে হয় পোলিং স্টেশনের ভিতরে আপনার বেঞ্চ বা টেবিলের কোনো শর্টেজ রয়েছে, সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানাবেন। তবে সাধারণত এরকমটি হবে না, কারণ সেক্টর অফিসাররা প্রত্যেকেই T-2 ডেতে এর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। যদি তাও হয় সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানান। এবং সেক্টর অফিসাররা MCC নিয়ে খুব নিজেদের দক্ষতার সাথে সেইগুলোকে দেখে রেখেছেন। তাও যদি মনে হয় যে এরকম একটা সমস্যা আপনার চোখে আসছে, সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানান। আর বলি T-1 ডেতে প্রত্যেক ফর্মের উপরে এনভেলপের উপরে ডিস্ট্রিবিউশন মার্ক লাগিয়ে নিন। তারপরে আগের দিন যে কাজগুলো আপনাকে করতে হবে তার মধ্যে মেন হচ্ছে একটা, বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসারকে বলবো যে ইলেক্টরাল রোলটাকে প্রত্যেক পাতা আস্তে আস্তে আপনি একবার মিলিয়ে দেখে নিন। নিজের মধ্যে একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিন, আমার এই পাতায় এই আছে, বা আমার এতগুলো ডিলিটেড আছে, বা আমার এতগুলো প্রক্সি ভোট পড়বে, পিভি লেখা আছে, ইডি লেখা আছে, এই রকম যাবতীয় যদি কিছু থাকে সেই সংখ্যাগুলো একবার জাস্ট নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিন। কারণ ইলেক্টরালের মেন পাতার সঙ্গে উপরে যে আরোর পাতাটা লাগানো থাকে দেখবেন সেখানে বহু ভোটার লিস্টের ক্ষেত্রেই সেই সংখ্যা মেলে না, কারণ সেখানে কম হয়ে যায়। কম হয় কেন? ইলেক্টরালের ডিলিটেড রয়েছে, পিভি রয়েছে, সেই সংখ্যাগুলো মাইনাস করে ফ্রন্ট পাতাটা হয়।
পোল্ডের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নিই। 200 মিটারের মধ্যে অর্থাৎ প্রেমিসেসের সার্কেল হিসাবে 200 মিটারের মধ্যে কোনো বুথ অস্থায়ী থাকবে না। অর্থাৎ পলিটিক্যাল পার্টির যে তৈরি করা বুথ থাকে সেরকম বুথ যেন না থাকে। সেক্টর অফিসাররা অবশ্যই এই বিষয়ে খেয়াল রেখেছেন বা অবশ্যই রাখবেন। এবং আরওর পারমিশন দ্বারা 200 মিটারের মধ্যে অস্থায়ী বুথ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 2টো চেয়ার, একটা টেবিল সেক্ষেত্রে তারা ব্যবহার করবেন। আর সেই অস্থায়ী বুথে তারা কি রাখবেন? একটা ব্যানার, যে ব্যানারে ক্যান্ডিডেটের নাম লেখা রয়েছে এবং পার্টির সিম্বল লেখা রয়েছে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু সেই অস্থায়ী বুথে থাকবে না। অবশ্যই আপনারা তো ভাবছেন আমরা তো থাকবো পোলিং স্টেশনের ভিতরে, এগুলো কি দেখা আমাদের কাজ? অবশ্যই আপনারা একটা টিম, যদি কখনো চোখে পড়ে যায় এরকম ঘটনা, সেক্টর অফিসারকে একবার ফোন করে জানান। এই হিসাবে আপনাদেরকে বলা, সেক্টর অফিসাররা অবশ্যই এ বিষয়ে দায়িত্বশীলভাবেই তার যে কাজ তারা পালন করে চলেছেন। এই অস্থায়ী বুথগুলো শুধুমাত্র কিন্তু ভোটারদের যে তাদের আইডেন্টি, অর্থাৎ তাদের পার্ট নম্বরের সিরিয়াল নম্বর কতই তাদের নাম রয়েছে সেই ধরনের কাগজ তারা তাদেরকে দেন। তারা কিন্তু কখনোই কোনো ক্যানভাসিং সেই সময় করতে পারবেন না। এবং পোলিং স্টেশনে 100 মিটারের মধ্যে কোনো রকম ক্যানভাসিং করা যায় না। ইসিআইয়ের নিয়ম বলছে 100 মিটারের মধ্যে কোনো ফোন বা মাইক্রোফোন ব্যবহার করা যায় না। আবার আপনারা ভাবছেন কেন 100 মিটারের মধ্যে কি ঘরবাড়ি থাকে না, তারা কি ফোন ব্যবহার করবে না? সেগুলো হচ্ছে একটু অন্য ধরনের কথা। স্বাভাবিক, স্কুলে লাগোয়া তো ঘরবাড়ি রয়েছেই, সেগুলোকে অ্যাভয়েড করেই এই প্রসঙ্গটা বলা হচ্ছে। অর্থাৎ আপনি দেখলেন স্কুল প্রেমিসেসের মধ্যে ঢুকে গেছে কেউ, ফোনে কথা বলছে, সেই ধরনের কথাকেই এখানে উল্লেখ করা হচ্ছে। কখনোই একটি গাড়ির বেশি একাধিক গাড়ি নিয়ে কোনো ক্যান্ডিডেট বা পোলিং এজেন্ট প্রেমিসেসে প্রবেশ করবে না। এবং তারা যে গাড়ি নিয়ে প্রবেশ করছে বা তারা আসছে তার জন্য কিন্তু ডিইওর তাদের কাছে অর্ডার থাকছে বা পারমিশন থাকছে। কোনো একটি গাড়িতে কখনোই ড্রাইভারকে নিয়ে 5 জনের বেশি যাতায়াত করতে পারবে না। প্রিসাইডিং অফিসার পোল শুরু করবেন 5:30টায়, অর্থাৎ ভোট শুরু হওয়ার 90 মিনিট আগে। কমপক্ষে 2 জন পোলিং এজেন্ট উপস্থিত থাকতে বলা হচ্ছে। যদি দেখেন যে 5:30টায় একজন এসেছে, তাহলে আরও 15 মিনিট অপেক্ষা করে যান। তার মধ্যে 2 জন বা একাধিক ব্যক্তি এসে গেছে, মকপোল শুরু করে দিন। 5:45-এ কিন্তু অবশ্যই মকপোল শুরু করবেন। কেউ উপস্থিত হয়নি তাও মকপোল শুরু করে দেবেন, না হলে আপনারা সময়ের দিক দিয়ে শেষ করতে পারবেন না। নোটাকে নিয়ে সব কজন ক্যান্ডিডেটকে সমানভাবে মোটামুটি ভাগ করে মিনিমাম 50টি ভোট মকপোল করবেন। বিইউ ভিভিপ্যাটকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে রাখুন এবং সিইউকে প্রিসাইডিং অফিসারের সামনে রাখুন। মকপোল শুরু করবেন। মকপোল শুরু করতে গেলে আপনাকে যে ইভিএম লাগাতে হচ্ছে সেটা কীরকম? বিইউর কেবিলটাকে আপনারা কোথায় লাগাচ্ছেন? ভিভিপ্যাটের সঙ্গে। আর ভিভিপ্যাটের থেকে বেরিয়ে আসা কেবিলটি আপনারা সিইউর সঙ্গে লাগাচ্ছেন, বিভিসি। সিইউর নব আপনারা বা সুইচ অন করার আগে অবশ্যই ভিভিপ্যাটের যে পেপার রোল নব রয়েছে সেটাকে আগে আপনার
আড়াআড়িভাবে ছিল সেটাকে আপনারা উলম্বভাবে আগে নিয়ে আসুন। তারপরে সুইচ অন করুন। সুইচ অন করার আগে তার লাগান, ভিভিপ্যাডের নব অন করুন, তারপর সুইচ অন করবেন। সুইচ অন করে কিন্তু কোনো তার খুলবেন না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। মক পোল শুরু করে দিয়েছেন, অবশ্যই নোটাকে নিয়ে সব ক্যান্ডিডেটকে সমানভাবে ভোট দিয়ে মিনিমাম 50টি ভোট দিয়ে আপনারা মক পোল করলেন। মক পোল শেষ হলো। এই মক পোলের হিসাব যেমন আপনারাও রাখলেন কোন ক্যান্ডিডেটকে কটি করে ভোট দেওয়া হয়েছে, এজেন্টরাও অবশ্যই রাখবেন যাতে সবারটা মিলে যায়। ক্লোজ বোতাম চাপলেন, তারপরে রেজাল্ট বটম চাপলেন এবং কি করছেন, ভিভিপ্যাট থেকে যে আপনারা পিন পেপার স্লিপগুলো বেরিয়েছে সেগুলোকে হাতে নিয়ে নিয়েছেন, তার সঙ্গে এই রেজাল্ট আপনারা মিলিয়ে দেখলেন। এখানে একটা বিষয় বলি, ভিভিপ্যাটের মধ্যে আপনারা 57টা স্লিপ পাবেন যদি 50টা দিয়ে মক পোল করে থাকেন। কেন? 50টা হচ্ছে আপনার মক পোলের স্লিপ আর 7টা হচ্ছে যখন আপনি ভিভিপ্যাট অন করেছিলেন। ভিভিপ্যাট অন করলে 7টা স্লিপ আগে কেটে পড়ে গেছে, এই 57টা স্লিপ আপনারা বার করে নিয়েছিলেন এবং মিলিয়ে দেখলেন ঠিক আছে। তারপরে ক্লিয়ার বটম চেপে দিলেন এবং এজেন্টদের একবার জিজ্ঞেস করে নেবেন, তাহলে আমাদের মক পোল সম্পন্ন হয়েছে। এবার আমরা মেন পোলের দিকে আমরা এগোবো, তার আগে সঙ্গে সঙ্গে সেই ভিভিপ্যাটের পিন পেপার স্লিপগুলোকে নিলেন, কালো এনভেলপে ভরলেন, পিঙ্ক পেপার সিল লাগালেন, পিঙ্ক পেপার সিলে আপনি সই করলেন, এজেন্টদের সই করালেন এবং সেগুলোকে খামবন্দি করলেন। এক্ষেত্রে সেক্টর অফিসারদের ক্ষেত্রে একটি নির্দেশিকায় বলা আছে যে আপনারা নিজেরা শিওর হয়ে যাবেন যে সকাল 6:30টার মধ্যে সব বুথেই মক পোল শুরু হয়ে গেছে। যদি না হয় অবশ্যই সেই বুথে আপনারা যাবেন এবং সেখানে আপনারা তদারকি করবেন। মক পোল সার্টিফিকেট তৈরি করলেন, এজেন্টদের সই করালেন। আপনারা কিন্তু এবার মক পোল সার্টিফিকেট আলাদা বলে যে কোনো পাতা বা ফর্ম সেরকম কিছু পাচ্ছেন না। আমাদের যে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট তার পার্ট 1ই হলো এই মক পোল সার্টিফিকেট। আচ্ছা, এখানে একটা বিষয় ঘটতে পারে, মক পোল করতে গিয়ে দেখলেন কোনো বিইউ আপনার ডিস্টার্ব করেছে বা কোনো সিইউ ডিস্টার্ব করেছে বা ভিভিপ্যাট আপনার ডিস্টার্ব করেছে, তখন কি করবেন? তখন সেক্টর অফিসারকে জানালেন, উনি সঙ্গে সঙ্গে বিইউ ডিস্টার্ব করলে বিইউ চেঞ্জ করে দিল, সিইউ ডিস্টার্ব করলে সিইউ চেঞ্জ করে দেবে, ভিভিপ্যাট ডিস্টার্ব করলে ভিভিপ্যাট চেঞ্জ করে দেবে। অর্থাৎ শুধুমাত্র যে ইউনিটটি আপনার ডিস্টার্ব করেছে বা খারাপ হয়েছে সেটি শুধুমাত্র চেঞ্জ করবে। এবং মক পোলের সময় যদি ইভিএমের কোনো একটি ইউনিট চেঞ্জ হয় তাহলে প্রিসাইডিং অফিসারের পার্ট 4 আপনাকে পূরণ করতে হবে এবং যে ইউনিটটা চেঞ্জ হলো সেটা কিন্তু সেক্টর অফিসার নিজের কাছে নিয়ে চলে যাবেন। এটি কিন্তু পোলিং অফিসাররা বা প্রিসাইডিং আপনারা আপনাদের কাছে রাখবেন না। তাহলে উনি কি করছেন, ইভিএমের সেই পার্টটি নিয়ে যাচ্ছেন আর পার্ট 4 সঙ্গে করে নিয়ে চলে যাবেন। পার্ট 4-এ কিন্তু আপনারা ডিসপ্লেতে যে এররটা দেখতে পাচ্ছিলেন, যেমন ধরুন 2.6, 2.3 সেই রকম এররগুলো কিন্তু আপনাকে নোট করতে হবে এবং এজেন্টদের সই করাচ্ছেন এবং এজেন্টদের সামনেই এই প্রক্রিয়াটা আপনাকে করতে হবে। মক পোল হয়ে গেছে, এবার আমাদের সিলিং করতে হবে। সিলিং করার আগে আমরা কি করব, কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অফ করে নেব। অফ করে নিয়ে আমাদের যেখানে রেজাল্ট সেকশন তার উপরের যে ঢাকনাটি, সেই ঢাকনাটিতে এবার আমরা কি করব, গ্রিন পেপার সিল আমরা লাগাবো। গ্রিন পেপার সিলের একদিকে আপনারা এ লেখা পাবেন, একদিকে আপনারা বি লেখা পাবেন।
আর তার উল্টো দিকে গ্রিন কালারের একটি টিপ থাকবে আর লাল কালারের একটা টিপ থাকবে। ওই পাতাটিকে এমনভাবে ঢোকালেন ওই ছোট কভারের মধ্যে দিয়ে যাতে এই লাল ও গ্রিনটা শো করে। ইভিএমের ভিডিওর সময় বা যখন দেখানো হবে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এবার কোনো স্ট্রিপ পেপার সিল নেই, আমাদের ওই গ্রিন পেপার সিলই হলো আমাদের রেজাল্ট সেকশানের কভার। ছোট ঢাকনাটি বন্ধ করে দিলাম, তার বাইরের পোর্শনে স্পেশাল ট্যাগ বেঁধে দিলাম, ক্লোজ বটমকে ঘিরে সুন্দরভাবে স্পেশাল ট্যাগ লাগাবো। স্পেশাল ট্যাগ লাগাবার আগে এজেন্টদের সই এবং প্রিসাইডিং অফিসার সই করে ওই অ্যাড্রেস ট্যাগটি ওখানে অবশ্যই লাগালেন। আর গ্রিন পেপার সিলে প্রিসাইডিং সই করে নিয়েছেন, এজেন্টদেরও সই করিয়ে দিয়েছেন। আমাদের গ্রিন পেপার সিলে আমরা গ্রিন কালার পেয়েছি আর রেড কালার পেয়েছি। আমাদের গ্রিন পেপার সিলের এটা উপর দিকে থাকবে, বিটা নিচের দিকে থাকবে, সেইভাবে কিন্তু আমরা লাগাবো। এবং গ্রিনটা আমাদের রেজাল্টের উপরে থাকবে, রেজাল্টের উপরে গ্রিন আসবে আর প্রিন্টের উপরে আমাদের রেড কালারটা আসবে। কভার বন্ধ করে দিয়েছি। এবার যদি দেখা যায় যে আমার এই গ্রিন পেপার সিল লাগাতে গিয়ে ছিঁড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, সেটি কিন্তু আর ব্যবহার করব না। অন্য আরেকটি দেওয়া আছে যেটি, সেটিকে আমরা কিন্তু তখন ব্যবহার করব। এবং এর হিসাব আমাকে ফর্ম 17C-র 10 নম্বর পয়েন্টে লিখতে হবে। এবার আমরা কি করলাম, উপর থেকে বড় ঢাকনাটি বন্ধ করে দিলাম, করে সেখানেও আমরা ট্যাগ লাগালাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে একবার রিপিট করি। গ্রিন পেপার সিল লাগিয়েছেন, ছোট ঢাকনা বন্ধ করেছেন, স্পেশাল ট্যাগ লাগিয়েছেন, বড় ঢাকনা বন্ধ করেছেন, বড় ঢাকনা বন্ধ করার পরে এবার অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দিয়েছেন। এবং স্পেশাল ট্যাগ যখন লাগাচ্ছেন তখন যেন ক্লোজ বটমটা উপর থেকে দেখা যায়। এবং এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আপনার সুইচ বন্ধ করে সিউর। তাহলে আমার সিউ সিলিং হয়ে গেল। এবার ভিভিপ্যাট সিলিং করি। ভিভিপ্যাট থেকে আমরা প্রিন্ট পেপার স্লিপগুলো বার করে নিয়েছি, করে নিয়ে সেগুলোকে আমরা অলরেডি কালো এনভেলপে ভরে দিয়েছি। ওর দরজাটা ভিভিপ্যাটের যেখান থেকে আমরা পেপার স্লিপগুলো বার করেছি সেই দরজাটা আটকে সেখানে আমরা অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দেব। এখানে আমরা কি কি ফর্ম ফিল আপ করছি দেখুন। এখানে আমরা ফর্ম ফিল আপ করবো হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, প্রিসাইডিং অফিসারের ডিক্লেয়ারের পার্ট 1, আর যদি ইভিএম চেঞ্জ হয় তাহলে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4। অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখছেন। যখন এই যে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন আপনারা যখন করছেন তখন কিন্তু এজেন্টদের সই করাচ্ছেনই। অবশ্যই খেয়াল করবেন, যত রিপোর্টটা আছে দেখবেন সেখান দিয়ে সিগনেচার অফ এজেন্ট ব্র্যাকেটে ক্যান্ডিডেট নেম, অবশ্যই সেরকম জায়গায় যতজন এজেন্ট উপস্থিত আছে ওনাদের অবশ্যই সেই সব কাগজে সই করাবেন। যদি সই না করেন তার মানে কি দাঁড়ালো, যে এজেন্টরা উপস্থিত ছিল না, পরে করাবেন সেই ভেবে কিন্তু ফেলে রাখবেন না। এবার দেখে নিই সংক্ষেপে পোলিং পার্সনরা কার কি দায়িত্ব। আপনারা জানেন, আমি জানি, তাও আপনাদের সামনে বলছি, জাস্ট ট্রেনিংয়ের মধ্যে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দেওয়া। ফার্স্ট পোলিং অফিসার, যখন ভোটার আসছে তিনি যে আইডি নিয়ে আসছে সেই আইডি আপনি চেক করছেন। অবশ্যই আমাদের এপিক হতে হবে। এছাড়া ইসিআই এর যে গাইডলাইন লাস্ট টাইম আমরা যেটা অর্ডারে পাবো সেই ডকুমেন্ট নিয়ে এলেও হবে। এবং ওনার নাম একটু উচ্চস্বরে চেঁচিয়ে বলছেন যাতে এজেন্টরা শুনতে পান। এবং ভোটার লিস্টে ওনার নাম রয়েছে, সব ক্ষেত্রে এরকম ক্রস করে ভোটারের জন্য কেটে দিলেন, তার মানে উনি এসছেন। এখানে যদি মহিলা আসেন সেক্ষেত্রে দাগ টানলেন এবং
যে আমাদের সিরিয়াল নম্বর সেখানে গোল করে দিলেন। এবং মহিলা পুরুষের ট্যালি শিট উনি মেনটেন করছেন। এক্ষেত্রে একটা জিনিস বলি, আপনারা আগের দিন যদি এএসডি পেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনারা পেন্সিল দিয়ে একটুখানি নিজেদের সুবিধার মতো সেই জায়গায় কিন্তু মার্ক করে নেবেন, কারণ তখন তাড়াহুড়ায় পোল ডেতে অতটা খেয়াল থাকবে না। ওর জন্য আগের দিন কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন। এএসডি, পিভি, ইডি এইগুলো তো থাকছেই, এএসডিটা তো থাকে না। ওর জন্য নিজের সুবিধার জন্য এএসডি আপনি লিস্ট পাচ্ছেন ভোটার লিস্টের লাস্টের দিকে বা লুজ পাতা হিসাবে, সেগুলোকে একটু পেন্সিল দিয়ে আপনারা ভোটার লিস্টে মার্ক করে নেবেন। সেকেন্ড পোলিং অফিসার, ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে এলেন। তিনি কি করলেন, ভোটারের 70-তে সই বা টিপ ছাপ নিলেন এবং তিনি এপিক নিয়ে এলে ইপি লিখলেন। আর যদি অন্য কোনো ডকুমেন্ট নিয়ে আসে সেই ডকুমেন্টের লাস্ট 4 ডিজিট তিনি লিখবেন। এবং উনি আমাদের যেমন কালি লেখার নির্দেশিকা রয়েছে স্বাভাবিকভাবে আমাদের বাহাতের তর্জনীতে, তারপরে এটা না থাকলে এরকম এরকম যে বর্ণনা দেওয়া রয়েছে সেই হিসাবে আপনারা সেকেন্ড পোলিং হিসাবে আপনি কালি লাগাচ্ছেন এবং ভোটার স্লিপ ইস্যু করছেন। সেই ভোটার স্লিপ নিয়ে উনি থার্ড পোলিং অফিসারের কাছে গেলেন। থার্ড পোলিং অফিসার সেই স্লিপটি কালেক্ট করে নিলেন এবং আঙ্গুল দেখে নিলেন কালি লাগানো হয়েছে কিনা। ওইটুকু সময়ের মধ্যে যদি ভোটার কালি মুছে দেয় তাহলে আপনি আবার বলবেন আপনি কালি লাগিয়ে আসুন, এবং তিনি কন্ট্রোল ইউনিটে ব্যালট প্রেস করে তাকে বলবেন আপনি ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে আপনি এবার ভোট দিন। এবার দেখে নিই বুথে কারা প্রবেশ করতে পারেন। অবশ্যই ভোটাররা, ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট বা একজন পোলিং এজেন্ট, একসময়ই একজন পোলিং এজেন্টই থাকতে পারবেন। তারপরে দায়িত্বে থাকা কোনো পাবলিক সার্ভেন্ট, কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী, এবং যদি কখনো চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ওই ভোটারকে চিহ্নিত করানোর জন্য যে ব্যক্তিকে বাইরে থেকে ডেকেছেন তিনি থাকতে পারবেন। এটা অবশ্যই শুধুমাত্র চ্যালেঞ্জ ভোটের সময়। এছাড়া কমিশন যাকে পারমিশন দিয়েছেন সেরকম ব্যক্তি বুথে প্রবেশ করতে পারবেন। যে ধরনের মিডিয়াকে ইসিআই পারমিশন দিয়েছেন তারাই প্রবেশ করতে পারবেন। নট অ্যালাউড, কারা যেতে পারবেন না। সিকিউরিটি পার্সন, যিনি Z+ সিকিউরিটি পান, তার সঙ্গে যিনি যাবেন একজনই, তিনি সাদা পোশাকে থাকবেন এবং অস্ত্র নিয়ে যে নির্দেশিকা রয়েছে তাকে অবশ্যই সেটি পালন করতে হবে। এছাড়া ইসিআইয়ের 2008-এর যে অর্ডার রয়েছে সেই মোতাবেক তাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার দেখে নিই পোল চলাকালীন যদি ইভিএমের কোনো ইউনিট চেঞ্জ হয় বা ব্যাটারি চেঞ্জ হয় সেই সময় আমরা কি করব। দেখুন ভোট চলছে, বিইউ বা সিইউ চেঞ্জ হলো, তাহলে কি করবেন, পুরো সেটটাই চেঞ্জ হবে। শুধু বিইউ শুধু সিইউ যদি ডিস্টার্ব করে পুরো সেটটাই চেঞ্জ হবে। শুধুমাত্র ভিভিপ্যাট আপনার ডিস্টার্ব করেছে তাহলে ভিভিপ্যাট চেঞ্জ হবে, তখন কিন্তু আর পুরো সেটটা চেঞ্জ হবে না। বিইউ সিইউর জন্য পুরো সেটটা চেঞ্জ করেছেন, একটি করে ভোট দিয়ে মক পোল করতে হবে, তার রিপোর্ট পার্ট 5-এ রাখতে হবে। প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট ফরম্যাট পার্ট 5 সেখানে রাখতে হবে এবং মক পোলের হিসাবও পার্ট 1-এ রাখতে হবে। এই যে চেঞ্জ করা ইভিএম, এর মধ্যে তো আপনার পোল হয়ে আছে এবং নতুন যে আপনি ইউনিট পাচ্ছেন সেখানেও আপনি ভোট নেবেন, তাহলে এই টোটাল সেটটাই কিন্তু আপনাকে ডিসিতে জমা দেবেন। আরেকবার মনে করিয়ে দিই, মক পোলের সময় কোনো চেঞ্জ হয়েছে
সেই ইউনিটটি কিন্তু সেক্টর অফিসারকে আপনি দিয়ে দিয়েছেন। আর এই সময় কোনো চেঞ্জ হয়েছে তাহলে সেট পুরো আপনার কাছেই রেখে দিয়েছেন, কিন্তু রিপোর্ট ফরম্যাট পার্ট 5 আপনি সেক্টর অফিসারকে দিয়ে দেবেন। ভিভিপ্যাট ডিস্টার্ব করলে শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে, পার্ট 5-এ রিপোর্ট রাখলেন, কোনো মক পোল করতে হবে না। ভিভিপ্যাট চেঞ্জ হলে কোনো মক পোলের দরকার নেই। ব্যাটারি লো দেখাচ্ছে, ব্যাটারি চেঞ্জ করবেন সিউর, রিপোর্ট রাখবেন পার্ট 1-এ। ওইখানে যে অ্যাড্রেস ট্যাগ সেখানে কিন্তু সেক্টর অফিসারও সই করবেন, প্রিসাইডিংও সই করবেন, এজেন্টরাও সই করবেন একদম। ভিভিপ্যাডের ব্যাটারি লো হয়ে গেছে, ভিভিপ্যাডের ব্যাটারি চেঞ্জ করলেন, মক পোল দরকার নেই, কোথাও রিপোর্ট রাখার দরকার নেই। এবার আসছি রেকর্ডিং অফ ভোট বাই ইলেক্টর। থার্ড পোলিং অফিসার সিউর ব্যালট বটমটি চেপে অন করেছেন, সঙ্গে সঙ্গে সিউর বিজি ল্যাম্প লাল হয়ে জ্বলতে শুরু করে দিল এবং বিউর রেডি ল্যাম্প সবুজ হয়ে জ্বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ভোটার কি করলেন, তার ভোট দিলেন, যে ক্যান্ডিডেটকে ভোট দিলেন তার পাশের আলোটি সে জ্বলতে দেখবেন এবং একটি সাউন্ড হবে। তাহলে কি বলছি, যে বটমে প্রেস করলেন সেখানে সবুজ লাইট জ্বলে উঠল এবং একটি আওয়াজ বিপ সাউন্ড আমরা শুনতে পেলাম। ভোট দেওয়া হয়ে গেছে, বিপ সাউন্ড অফ হয়ে গেছে, বিউর রেড লাইট অফ হয়ে গেছে এবং সিউর আলো অফ হয়ে গেছে। এবার আসছি ফর্ম নম্বর 14 এবং ফর্ম নম্বর 14 নিয়ে আলোচনা প্রসঙ্গে। ফর্ম 14 হলো চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোট জিনিসটি কি, কোনো ভোটার ভোট দিতে এসেছে, সেই সময় কোনো এক পোলিং এজেন্ট যদি অবজেকশন করেন যে ওই ব্যক্তি যার জন্য ভোট দিতে এসছেন ওই ব্যক্তি উনি নন, এই ধরনের ঘটনার জন্য তখন চ্যালেঞ্জ ভোট করতে হয়। এবং চ্যালেঞ্জ ভোট করার সময় একবার ভোটারকে সুযোগ দেওয়া হয়, আপনি কি সত্যিকারের ওই ধরনেরই ভোটার যার জন্য আপনি ভোট দিতে এসছেন। তারপরে উনি যদি বলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি, তখন পোলিং এজেন্টকে বলা হয় আপনি 2 টাকার রসিদ কাটুন, অ্যানেক্সার 19-এ আপনি 2 টাকার রসিদ কাটুন। তারপরে ওই ব্যক্তির শনাক্তকরণের জন্য অন্যান্য পোলিং এজেন্টদের জিজ্ঞেস করা হয় বা ভোটারদের মধ্যে 1-2 জনকে জিজ্ঞেস করে নেওয়া হয়। যদি দেখা যায় যে ওই ভোটার যার জন্য ভোট দিতে এসছেন উনি সেই ব্যক্তি, তাহলে ওনাকে 17A-তে সই করিয়ে ওনাকে ভোট দিতে দেবেন। আর যদি চ্যালেঞ্জ যদি সঠিক প্রমাণিত হয় যে ভোটার ভোট দিতে এসছেন উনি ওই ভোটার নন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে SHO অর্থাৎ স্টেশন হাউস অফিস এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং ওই ব্যক্তিকে তখন আপনাকে উপস্থিত থাকা যে পুলিশ রয়েছে ওনাদের হাতে হ্যান্ড ওভার করে দিতে হবে এবং এই SHOর কপি আপনার অবশ্যই রিটার্নিং অফিসারের কাছে আপনার ফরওয়ার্ডিং হবে আর আপনার একটি রিসিপ্ট আপনি নিয়ে নেবেন। এই ফর্ম 14 স্ট্যাটুটারি প্যাকেট নম্বর 3 হোয়াইট রঙের, সেখানে ডিসি কাউন্টারে জমা হবে। আসছি 14A, ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারের জন্য যদি কোনো সঙ্গীর প্রয়োজন হয় তখন যে
প্রক্রিয়ায় আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া চালাই তার জন্য দরকার হয় 14A এবং এক্ষেত্রে যিনি সঙ্গী হচ্ছেন ওনাকে অ্যানেক্সার 18 ফিল আপ করাতে হয়। ওই সঙ্গী যে ব্যক্তির হয়ে ভোট দিতে এসছেন তখন তাকে সুযোগ দেওয়া হয় ভোট দেওয়ার জন্য এবং উনি এই ডিক্লারেশনে উনি ডিক্লেয়ার করেন যে উনি যাকে ভোট দিচ্ছেন সেই কথা উনি আর কাউকে বলবেন না এবং উনি একজনেরই সঙ্গী হয়ে ভোট দেবেন আজকে যতক্ষণ ভোট চলবে, অর্থাৎ উনি দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গী হবেন না। সিক্রেসি অফ ভোটিং, অর্থাৎ ওই সঙ্গী অবশ্যই উনি ভোটিং প্রসিডিওর নিয়ম অনুযায়ী যাকে ভোট দিয়েছেন এই কথা অন্য কাউকে বলবেন না। এই 14A থাকবে হচ্ছে আপনার প্যাকেট নম্বর 2 স্ট্যাটুটারি প্যাকেটে ভরে আপনি ডিসিতে জমা দিচ্ছেন। 17A নিয়ে কিছু বৃত্তান্ত। 17A অর্থাৎ আমাদের ভোটারের যে রেজিস্টার। এই ভোটার রেজিস্টার কি হয়, যদি আপনার 500 ভোটার হয় তার জন্য 25 পাতার একটি বুকলেট হয় বা রেজিস্টার হয়। 1000 জন ভোটার হলে তার জন্য 50 পাতার হয়। যদি আপনার 1500 ভোটার হয় তার জন্য আপনার 75 সিটের একটি রেজিস্টার হয়। এই 17A থাকছে কার কাছে? সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেকেন্ড পোলিং অফিসার কি করছে, যে ভোটার ভোট দিতে এলেন ওনাকে 17 4 নম্বর কলমে তার সিগনেচার বা এলটিআই নিচ্ছেন এবং তারপরে তাকে ভোট দিতে অ্যালাউ করছেন। এবার কোনো ব্যক্তি যদি বলে আমি সই বা টিপছাপ দেব না, তখন অবশ্যই 17 রিমার্কে লিখবেন নট অ্যালাউড, নট ভোট অ্যাজ দ্য ইলেক্টর রিফিউজ টু সাইন। ওনাকে কিন্তু তখন আর ভোট দিতে দেবেন না। যদি কোনো ভোটার এপিক নিয়ে আসে তাহলে 17 3 নম্বর কলমে লিখবেন ইপি। এপিক ছাড়া আদার অন্য ডকুমেন্ট নিয়ে যদি ভোট দিতে আসে তাহলে 3 নম্বর কলমে ওই আইডির লাস্ট 4 ডিজিট আপনারা লিখবেন। এবার 17A সই করার পরে যদি কোনো ব্যক্তি বলে আমি ভোট দেব না, তখন কি করবেন? তখন সঙ্গে সঙ্গে 17A 5 নম্বর কলমে রিফিউজ টু ভোট লিখবেন। এবং ওনাকে ভোট দিতে দেবেন না। রিফিউজ টু ভোট লেখার পরে ওনাকে বলবেন এর নিচে আপনি সাইন করুন। আপনি নিজের স্বেচ্ছায় বলছেন আপনি ভোট দেবেন না, আমি লিখেছি রিফিউজ টু ভোট, আপনি এর নিচে সই করুন। উনি যদি সই করতে অস্বীকার করেন, আপনি এই রিফিউজ টু ভোট লাইনটির নিচে আবার লিখে দিন অলসো রিফিউজ টু সাইন। যদি কোনো ভোটার ভোটের গোপনীয়তা লঙ্ঘন করেন তখন রুল 49M অনুসারে ওনাকে অবশ্যই ভোট দিতে দেবেন না এবং উনি ভোট দেননি, সই হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তখন আপনারা রিমার্কসের কলমে লিখবেন হি বা সি ভায়োলেটেড সিক্রেসি অফ ভোটিং করে ওর নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন। যদি টেস্ট ভোট হয় সেক্ষেত্রে 17A কি করবেন? টেস্ট ভোট কি? কোন ভোটার ভোট দিয়েছেন এবং ভিভিপ্যাটে উনি দেখলেন যাকে উনি ভোট দিয়েছেন সেই ক্যান্ডিডেটের ভিভিপ্যাট থেকে বেরোনো স্লিপের সঙ্গে ম্যাচ হয়নি, তখন আমরা যে ভোট প্রক্রিয়ার মধ্যে যাই সেটা হচ্ছে টেস্ট ভোট।
তখন ওনাকে একটি ফর্ম ফিল আপ করিয়ে এবং সেই ফর্মে ওনাকে ডিক্লারেশন দিতে হয় যে আমি নিজের সজ্ঞানে বলছি, আমি দেখেছি ভিভিপ্যাডে যে প্রিন্ট আউট স্লিপ বেরিয়েছে তাতে আমি যাকে ভোট দিয়েছি এই দুটোর মধ্যে অমিল রয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওনাকে পুনরায় একটি ভোট দিতে দেওয়া হয়। ওই ডিক্লারেশনে কিন্তু অবশ্যই থাকে যে আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আমার 6 মাসের জেল বা 1000 টাকা বা দুটোই হতে পারে। এই ডিক্লারেশন ওনাকে ফিল আপ করে তবেই ওনাকে নেক্সট টেস্ট ভোট দিতে দেবেন। এবং 17 এর রিমার্কসের কলমে অবশ্যই লিখবেন টেস্ট ভোট। আর একটা বলি, আর অবশ্যই টেস্ট ভোট ফর্ম 17C তে আপনার রেকর্ড থাকছে। এবার ধরি কেউ যদি ইডিসি ভোট দেয়, রিমার্কসের কলমে ইডিসি লিখবেন। কেউ যদি প্রক্সি ভোটার হন সেক্ষেত্রে পিভি লিখবেন। অর্থাৎ এই ধরনের কেসগুলিতে রিমার্কসের কলমে আপনারা অবশ্যই তার বর্ণনাটা লিখে দেবেন। 17B টেন্ডার ভোট। এক্ষেত্রে ভোটারকে আপনি কিন্তু আপনার বিউতে ব্যালট ইস্যু করে ভোট দিতে দেবেন না। এক্ষেত্রে আপনার কাছে যে টেন্ডার ব্যালট পেপার রয়েছে তাতে ওই ব্যক্তিকে ভোট দিতে দেবেন এবং 17A কিন্তু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে 17B ব্যবহার করুন। আবার বলছি, তাকে কিন্তু বিইউ বা ভিভিপ্যাটের মাধ্যমে ভোট দিতে দেবেন না। আপনি যে 20টি টেন্ডার ব্যালট পেয়েছেন তাতে ভোট দিতে দিন। 17B তে তার এন্ট্রি করুন। 17B এর মধ্যে আপনি কি করবেন, ওনার হয়ে যিনি আগে ভোট দিয়ে গেছেন তার যে 17A তে সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল রানিং নম্বরটা আপনি 17B তে লিখুন। 17B 4 নম্বর কলমে অবশ্যই লিখবেন। তারপরে ওনাকে টেন্ডার ব্যালট দিন। টেন্ডার ব্যালট দিয়ে ওনাকে ক্রস মার্ক দিন এবং ওনাকে বলুন ভোট দিতে। এবং টেন্ডার ব্যালট দেওয়ার সময় দেখবেন টেন্ডার ব্যালটের পিছনে টেন্ডার ব্যালট স্টাম্প লাগানো আছে কিনা। যদি দেখেন লাগানো নেই তাহলে টেন্ডার ব্যালটের পিছনে আপনারাই নিজে হাতে লিখে দিন টেন্ডার ব্যালট বলে। আর আপনি 20টি টেন্ডার ব্যালট এই টেন্ডার ভোটের জন্য পাচ্ছেন। প্রিসাইডিং অফিসারের ডায়েরি। প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এখানে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারেরও সিগনেচার করার জায়গা আছে। এটি একমাত্র এমন একটি ফর্ম যেখানে আলাদাভাবে ফার্স্ট পোলিং অফিসারকেও সই করতে হচ্ছে। প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে ভিজিট সিটটাকে যোগ করে দেওয়া হয়েছে, আলাদাভাবে ভিজিট সিট থাকছে না। প্রিসাইডিং অফিসারের ডায়েরির পয়েন্ট নম্বর 19B তে আপনারা ভিজিট সিট পেয়ে যাবেন। অর্থাৎ প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যেই থাকছে ভিজিট সিটের কলমগুলি। প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে আপনারা সিইউ, বিইউ, ভিভিপ্যাট, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ এই সবগুলোর যে নম্বর সেই লেখার জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন 6 নম্বর, 7 নম্বর, 7 A, 7 B এই সিরিয়াল নম্বরগুলোতে। আপনারা যে মহিলা এবং থার্ড জেন্ডারদের যে তথ্য রেখেছেন তা 11 নম্বর পয়েন্টে আপনাকে লিখতে হচ্ছে ডায়েরির। 19 নম্বর পয়েন্ট, পয়েন্টে রয়েছে 2 ঘন্টা পর পর আপনার যে ভোট হলো তার তথ্য লেখার জায়গা। এটা কিন্তু কখনোই কিউমুলেটিভ নয়। 7টা থেকে 9টায় যা ভোট পড়েছে সেটা লিখবেন, 9টা থেকে 11টায় যা ভোট পড়েছে সেই সংখ্যাটাই সেখানে লিখবেন। আর
13 নম্বর পয়েন্টে রয়েছে চ্যালেঞ্জ বোর্ড লেখার জায়গা। 13 এতে রয়েছে ওভারসিজ ইলেক্টরের সংখ্যা লেখার জায়গা। প্রিসাইডিং অফিসারের ডায়েরিটা আপনারা ডিটেলস ভাবে দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে এখানে আগে যা পেয়েছেন তার সঙ্গে আরো 2-1টা জিনিস এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে। আদার ইম্পর্টেন্ট ফর্মস, ডিক্লারেশন। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনে 4টে পার্ট রয়েছে। আমি মনে রাখার সুবিধার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। কোনো একটি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান শুরু হলো, কিছু ডিক্লেয়ার করা হয় যে এখন অনুষ্ঠান শুরু হচ্ছে। কেউ প্রাইজ নিয়ে চলে গেল, আরেকজন উঠবে, অর্থাৎ একজন নেমে গেল আরেকজন আসছে, তখন একটা ডিক্লারেশন করছি। অনুষ্ঠান শেষ হলো, আমরা এবার ডিক্লারেশন দিই যে আমাদের আজকে অনুষ্ঠান এখানে শেষ হলো। আর একটা কি করি, যেসব আমাদের ওই মাইক বক্স মাইক্রোফোন ছিল আমরা বলি এবার এগুলোকে সব সিল করে নিন এবং আপনার কাজ শেষ। ঠিক এরকম 4টি জিনিস এখানেও। আপনার কি পোল শুরু হবে, 2 নম্বর কি কোনো ইউনিট চেঞ্জ হচ্ছে, 3 নম্বর কি পোল শেষ হলো, 4 নম্বর পার্ট কি আপনি সবকিছু সিলিং করলেন। পার্ট 1 মক পোল শেষ হয়েছে, অ্যাকচুয়াল পোল শুরু হলো, তার আপনি কমেন্সমেন্ট করছেন এবং কমেন্সমেন্টে কিছু লেখা রয়েছে সেগুলো পড়ে শোনালেন। তারপরে কি করছেন, পোলিং এজেন্টে সই করছেন, ক্যান্ডিডেটের নাম লিখছেন। যদি এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের এজেন্ট সই করতে না চায় তাহলে তার নাম ও ক্যান্ডিডেটের নাম আপনি এখানে নিজে লিখে দিয়ে প্রিসাইডিং অফিসার সই করুন। 2 নম্বর কি কোনো যদি ইভিএম রিপ্লেস হয় সেক্ষেত্রে আপনাকে পার্ট 2 তে তার হিসাব রাখতে হবে। একইভাবে এজেন্টে সই করাচ্ছেন, ক্যান্ডিডেটের নাম লিখছেন, যদি কেউ এজেন্ট সই করতে অস্বীকার করে তার নাম এবং ক্যান্ডিডেটের নাম আপনি এখানে লিখে সই করে দিচ্ছেন। পার্ট 3 পোল শেষ হয়েছে, তার ডিক্লারেশন দিচ্ছেন, একই রকম ভাবে এজেন্টদের সই করাচ্ছেন। 4 নম্বর কি আপনি সিলিং কমপ্লিট করেছেন, তার ডিক্লারেশন দিচ্ছেন। এই তো 4টে পার্ট। আমি মনে করি এটা বলার কিছু নেই। এই 4টে পার্ট যুক্ত হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন। এই সম্বন্ধে একটু এক্সট্রা কথা বলি। অবশ্যই পোলিং এজেন্টদের সই করাবেন। এটি করার সময় ডিক্লারেশন দেওয়ার আগে অবশ্যই এজেন্ট এবং প্রিসাইডিং অফিসার গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগে সই করে রাখবেন। পার্ট 3 এর সময় অবশ্যই খেয়াল রাখবেন 17C এর পার্ট 1 এজেন্টদের দিতে হবে। পার্ট 4 এর ক্ষেত্রে ইভিএম সিল হয়েছে, ঠিক আছে, সিলে এজেন্টদের যে সিল রয়েছে গালার উপরে সেগুলো মারতে দেবেন। এবার আসছি আমরা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এর পার্ট রয়েছে 5টা, 1 2 3 4 5। মনে রাখার সুবিধার জন্য আমি 4-5কে আলাদা করে নিলাম। ইভিএম চেঞ্জ হলে 4-5 ব্যবহার হয়। 4 নম্বর ব্যবহার হয় ইভিএম এর কোনো ইউনিট যদি মক পোলের সময় চেঞ্জ হয়। ইভিএম এর কোনো ইউনিট যদি ডিউরিং অ্যাকচুয়াল পোলের সময় চেঞ্জ হয়, পার্ট 5। রিপিট করি, মক পোলের সময় ইউনিট চেঞ্জ হয়েছে, পার্ট 4 এর হিসাব। ভোট চলাকালীন ইভিএম এর ইউনিট চেঞ্জ হয়েছে, তার হিসাব পার্ট 4। এবার আসছি উপরের 3টেতে। মক পোল সার্টিফিকেট বলে আলাদা কোনো সার্টিফিকেট থাকছে না, পার্ট 1ই হলো মক পোল সার্টিফিকেট।
অবশ্যই মক পোল সার্টিফিকেটে কিন্তু প্রত্যেক পোলিং অফিসার সই করছেন। গুড। পার্ট 2, যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বা পাওয়ার প্যাক চেঞ্জ হয়, তার জন্য পার্ট 2, সেটা মক পোলের সময়ও হতে পারে, ভোট চলাকালীন হতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখবেন সেক্টর অফিসারের সই কিন্তু অবশ্যই পার্ট 2 তে করাচ্ছেন। ব্যাটারি চেঞ্জ করছেন সিউর, সেক্ষেত্রে সেক্টর অফিসারের সই থাকছে। পার্ট 3, ক্লোজ বটম চেপেছেন পোল শেষ হওয়ার পরে, তার তথ্য পার্ট 3 তে থাকছে। এখানেও কিন্তু পোলিং অফিসারদের সই থাকছে, অর্থাৎ প্রিসাইডিং এর সঙ্গে যে আরো 3 জন পোলিং অফিসার আপনারা থাকছেন, সবার কিন্তু সই হচ্ছে পার্ট 1 ও পার্ট 3 তে। পোলিং অফিসারদের সই কোথায় কোথায় হচ্ছে? পার্ট 1 এ, পার্ট 3 তে, একদম। আর ফার্স্ট পোলিং অফিসারের এক জায়গায় সই আছে, বলুন তো আপনারা কোথায়? আমি বলছি না, আপনারাই বলুন বা কমেন্টে লিখুন। আচ্ছা, এবার আসছি প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3 একটি আলাদা খামে রাখছেন এবং আরসি তে জমা করছেন, তাই তো? 4 আর 5 যখন আপনার চেঞ্জ হচ্ছে তখনই আপনি সেক্টর অফিসারকে দিয়ে দিচ্ছেন। এই তো হলো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। পার্ট হচ্ছে 5টা, নিচের দুটো আগে মাথা থেকে আউট করে দিয়েছি, উপরে 3টেকে মনে রাখার চেষ্টা করেছি। পোল শেষ হয়ে গেছে, আমরা ইভিএম সিল করব। এই সময় আমাদের করণীয় কি কি আছে, আসুন আস্তে আস্তে এর ব্যাখ্যাটায় এগোই। পোল শেষ হয়েছে, ক্লোজ বটম প্রথমে চাপলেন, এবার 17C হাতে নিলেন, পোলিং এজেন্টদের 17C ফার্স্ট পার্ট দিয়ে দিলেন। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 আর ডিক্লারেশনের পার্ট 3 রেডি করলেন, পোলিং এজেন্টদের সই করালেন। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 তে কিন্তু পোলিং এজেন্টদের সই করাচ্ছেন এবং প্রিসাইডিং অফিসারের পার্ট 3 তেও পোলিং এজেন্টদের সই করাচ্ছেন। শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 তে পোলিং অফিসাররাও সই করছেন। আপনি সিউর পাওয়ার অফ করে দিয়েছেন। ভিভিপ্যাটের পেপার লক যে নবটি রয়েছে সেটি আপনি আড়াআড়ি ভাবে নিয়ে এসে লক করে দিলেন। তারপরে তারগুলোকে ভিভিপ্যাট থেকে খুলে ফেলবেন। এবার কি করবেন? ভিভিপ্যাটের ব্যাটারি বার করে নিন, কারণ ব্যাটারি সহকারে ভিভিপ্যাট কখনোই আরসিতে জমা হবে না, ব্যাটারিটা হাতে হাতে জমা হবে, ভিভিপ্যাটের ব্যাটারি হাতে হাতে জমা হবে। তারপরে সিইউ বিইউ ভিভিপ্যাটকে ক্যারিং কেসের মধ্যে ভরুন। ক্যারিং কেসে ভরার পরে তার সিলিং প্রক্রিয়া শুরু করুন এবং অ্যাড্রেস ট্যাগ লাগান। অ্যাড্রেস ট্যাগে অবশ্যই পোলিং এজেন্টদের সই করাচ্ছেন। আর আপনি কি করছেন? প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 4 রেডি করছেন। পার্ট 4 এ পোলিং এজেন্টদের সই করছেন। পোল শেষে
আমরা আরো কি কি করব তার বিস্তারিত ব্যাখ্যায় আসছি। এগুলো রয়েছে আমরা যে বুকলেটটা পাচ্ছি তার তথ্য। দেখুন আমরা কি পাবো, ডিসি থেকে বুকলেট পাবো, এনভেলপ পাবো, সংক্ষেপে আমি এইটাকে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করছি। বুকলেট, বুকলেটের মধ্যে আপনারা সাদা কালারের কিছু ফর্ম পাবেন, ইয়েলো কালারের কিছু ফর্ম পাবেন, ব্লু কালারের কিছু ফর্ম পাবেন। এবার সাদা কালারের যে ফর্মগুলো সেগুলো হচ্ছে স্ট্যাটুটারি। বুকলেট 1 17A, বুকলেট 2 17B 17C, সঙ্গে থাকছে 14 মানে 14 আর 14A সাদা কালারের। আর এর সঙ্গে পাচ্ছেন আপনারা ভোটার স্লিপ। এই হলো সাদা কালারের বুকলেট। এরপরে আসছি নন স্ট্যাটুটারি ইয়েলো কালারের। ইয়েলো কালারের বুকলেটগুলোর মধ্যে রয়েছে আপনার অ্যানেক্সার 6। অ্যানেক্সার 6 মানে হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1 থেকে পার্ট 4, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভিজিট সিট, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5 যেটা হচ্ছে অ্যানেক্সার 5। তারপর থাকবে ফর্ম M21। M21 কি, আপনারা যে সব মালপত্র আপনারা ডিসি থেকে নিয়েছেন তার পুরো বৃত্তান্ত এবং জমা দেওয়ার সময় এর আপনি দুটো কপি করছেন, মিলিয়ে আপনি জমা দিচ্ছেন। একটা কপি আপনি ডিসিতে জমা দিয়ে দিলেন, আর একটা কপি আপনার কাছে রেখে দেবেন ডিসি থেকে রিসিভ বলে সই করিয়ে নিয়ে। নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট বি, বুকলেট নন স্ট্যাটুটারি বুকলেট পার্ট বি। এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, যা পাবো সবই হলুদ কালারের। পাচ্ছি আমরা এর মধ্যে পোলিং এজেন্টদের এন্ট্রি পাস এবং মুভমেন্ট সিট। তারপরে পাচ্ছি ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারের যে ডিক্লারেশন অ্যানেক্সটার 18। তারপরে পাবো 2 টাকা যে নেওয়া হয়েছিল তার রিসিভ বুক অ্যানেক্সটার 19। টেস্ট ভোটের জন্য 49MA রুলের ডিক্লারেশন। তারপরে পাচ্ছি এর সাথে এএসডি লিস্ট। এএসডি লিস্ট যদি আপনার মার্ক কপি অফ ইলেক্টরালের সঙ্গে পিছন পাতায় অ্যাটাচ থাকে তো খুব ভালো, যদি না থাকে আপনি আলাদাভাবে পান তাহলে ডিসিতে জমা দেওয়ার আগে যখন আপনারা প্যাকেটে ঢোকাবেন তখন ইলেক্টরাল রোলের পিছন পাতার সঙ্গে এটাকে অ্যাটাচ করে দেবেন। তারপর হচ্ছে যে আমরা এসএইচ কে কমপ্লেন করেই সেই ফর্মটি, এই সবগুলি হচ্ছে হলুদ কালারের। এটা হলো অ্যানেক্সার 20।
এর সঙ্গে থাকবে হচ্ছে বয়স সংক্রান্ত যে ডিক্লারেশন, সেটি এর সংক্রান্ত ডিক্লারেশন। তারপরে পাবো হচ্ছে লিস্ট অফ ইলেক্টরস হু ভোটেড আফটার গিভিং ডিক্লারেশন বাই রিফিউজ টু ভোট, অর্থাৎ যার হিসাব আমরা 17 সি এর 3 নম্বর কলমে রাখি। এই হলো হলুদ ফর্মগুলি। আমাদের হলুদ ফর্ম থাকছে পার্ট বিতে 9টা এবং পার্ট এতে 5টা। এবার আসছি ব্লু কালার। ব্লু কালারে আমরা পাবো কি 17A কন্টেস্টিং ক্যান্ডিডেটের লিস্ট। ব্লু কালারে আর কি পাবো, ফটোকপি, কাদের সই সহ ফটোকপি, ক্যান্ডিডেট বা এজেন্টদের সই করা একটি কপি আমরা পাবো। এবার আসছি এনভেলপ। হোয়াইট কালার। হোয়াইট কালারে আমরা এনভেলপ। দেখুন বড় খাম স্ট্যাটুটরি এনভেলপ, এরকম বড়, এর মধ্যে 3টে আইটেম যাবে। যে 3টে আইটেম যাচ্ছে সেগুলো এরকম ছোট সাদা খামে ভরছেন, ভরে এই বড় প্যাকেটে ভরছেন। যদি আপনার ছোট খামে না ঢোকে তাহলে আপনি এরকম কিছু না লেখা বড় খাম পাবেন, তার মধ্যে ভরে এই বড় এনভেলপে ভরবেন। বলি সংক্ষেপে মনে রাখার জন্য বলি, আমার স্ট্যাটুটরি এনভেলপ হবে 3টি। স্ট্যাটুটরি 1 প্যাকেট, স্ট্যাটুটরি 2 প্যাকেট, স্ট্যাটুটরি 3 প্যাকেট। মনে রাখা খুব সহজ। এতে যাবে 3টি ফর্ম, এতে যাবে 4টি ফর্ম, এতে যাবে 5টি ফর্ম, এতে যাবে একটা সিল্ড, 2টো আনসিল্ড, এতে যাবে একটা সিল্ড, 3টে আনসিল্ড, এখানে যাবে সবকটাই সিল্ড। খুব সহজেই মাথায় থেকে যাবে। প্যাকেট 1 3টে, প্যাকেট 2 4টে, প্যাকেট 3 5টা, ভিতরে ফর্ম থাকবে। তাহলে যেমন সাদা এরকম আপনি পাচ্ছেন, ঠিক এরকমই কিন্তু বিভিন্ন কালারের বড় খাম এবং ছোট খাম আপনারা পাবেন। স্ট্যাটুটরি 1। স্ট্যাটুটরি 1-এ কি কি যাবে একবার বলে দিই। স্ট্যাটুটরি 1-কে আমরা বলছি মাস্টার কপি অফ ইভিএম। ইভিএম এর মাস্টার কপি বলছি। এই যে আপনি 3টে বড় প্যাকেট যে পেলেন না, প্রথম প্যাকেটকে নাম্বারিং করবেন 1/1, দ্বিতীয় প্যাকেটকে উপরে নাম্বারিং করবেন 2/1, তৃতীয় প্যাকেটকে নাম্বারিং করবেন 3/1। এই প্যাকেটের বাদিকে লিখবেন 1/1। আর একটা স্ট্যাটুটরি প্যাকেট 2/1। ওই প্যাকেটের ভিতরে আপনার এরকম ছোট প্যাকেট, প্রথম স্ট্যাটুটরি প্যাকেটে যাচ্ছে 3টে। এই 3টে প্যাকেটে কি লিখবেন 1/2, 1/3, 1/4, 1/2, 1/3, 1/4। তাহলে একে বলছি আমরা মাস্টার কপি অফ ইভিএম। এর মধ্যে যাচ্ছে 17C,
আনসিল্ড। এর মধ্যে যাচ্ছে মকপোল সার্টিফিকেট, মানে পার্ট 1 প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই খামে যাবে আনসিল্ড। আর এর মধ্যে যাচ্ছে ভিভিপ্যাট থেকে যে আপনারা প্রিন্ট পেপার স্লিপ গুলো বার করেছিলেন, কালো খামে ভরেছিলেন, সেই কালো প্যাকেটটি এর মধ্যে যাবে সিলড অবস্থায়। হয়ে গেল ফার্স্ট স্ট্যাটুটরি প্যাকেট। এবার আসছি সেকেন্ড স্ট্যাটুটরি প্যাকেট, যেখানে আপনারা রাখছেন কটি আইটেম? 4টি আইটেম। স্ট্যাটুটরি প্যাকেট 2 এর সিরিয়াল নম্বর উপরে কি লিখেছিলেন মাস্টার কপিতে? 2/1। এটাকে আমরা বলছি সিকিউরিটি ডকুমেন্টের এনভেলপ, সিকিউরিটি ডকুমেন্টের এনভেলপ। উপরে বড় তাই লিখছে 2/1 সাদা প্যাকেট। এর মধ্যে যাচ্ছে আমাদের 4টা আইটেম, একটা হচ্ছে সিল্ড, বাকি 3টে হচ্ছে আনসিল্ড। থাকছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, আনসিল্ড। থাকছে 17A সিল্ড। থাকছে 14A আনসিল্ড। থাকছে ভিজিট সিট, আনসিল্ড। হয়ে গেল। এবার স্ট্যাটুটরি এনভেলপ 3, এনভেলপ 3 স্ট্যাটুটরি। এর মধ্যে কটা আইটেম যাচ্ছে? 5টা। সবগুলোই সিল্ড। কি কি যাচ্ছে? আর এই মাস্টার কপির উপরে কি লিখছি? 3/1। এই পরপরের গুলোতে 1, 2 এগুলোতে লিখছি কি 3/2, 3/3, 3/4, 3/5, 3/6। এবার পাঁচটা আইটেম। 1 নম্বর কি থাকছে? মার্ক কপি অফ ইলেকটরাল রোল, ইলেকটরাল রোল সিল করে দিলেন। 2 নম্বর থাকছে ভোটার স্লিপ, যেগুলো ইউজড হয়েছে। 3 নম্বর থাকছে 17B, যেটা কিনা টেন্ডার ভোটের জন্য ইউজ করা হয়েছিল, সিল্ড। 4 নম্বর থাকছে চ্যালেঞ্জ ভোট 14, আর আনইউজড টেন্ডার ব্যালট। অর্থাৎ ইউজড আনইউজড দুটোই কিন্তু এই প্যাকেট নম্বর স্ট্যাটুটরি প্যাকেট নম্বর 3 এ যাচ্ছে। এবার আসছি ইয়েলো প্যাকেট। ইয়েলো প্যাকেটে আমরা কি কি রাখবো? ইয়েলো প্যাকেটকে আমরা বলছি নন স্ট্যাটুটরি প্যাকেট। ইয়েলো প্যাকেটকে আমরা বলছি নন স্ট্যাটুটরি প্যাকেট, ইয়েলো প্যাকেট। ইয়েলো কভার, এর মধ্যে যাবে 11টা আইটেম। ইয়েলো কভার আপনার বড় একটি কভার থাকছে,
এরকম বড় একটি নন স্ট্যাচুরারি হলুদ কভার থাকছে, তার মধ্যে এরকম ছোট ছোট হলুদ কভারে বিভিন্ন ফর্ম ভরে এর ভিতরে আপনারা ঢুকিয়ে রাখছেন। এই হলো নন স্ট্যাচুরারি ইয়েলো কভার। এই ইয়েলো কভারে যে 11টা আইটেম রাখবেন সেগুলো একবার আপনারা তো বইতে পেয়ে যাবেনই, তাও একবার বলে দিই। আপনি মার্ক কপি ছাড়া আরো 3টে ইলেকট্রো রোল পেয়েছেন, সেগুলো এই প্যাকেটে চলে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে ইলেকট্রো রোল আদার দেন মার্ক কপি। তারপরে পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট, পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট। তারপরে যাবে 12র বিয়ে ইলেকশন ডিউটি। তারপরে হচ্ছে 2 টাকা যে ক্যাশ নেওয়া হয়েছিল সেই ক্যাশ রিসিপ্টের খাম। তারপরে হচ্ছে আপনার যেগুলো ব্যবহার করেননি বা ড্যামেজ যেসব সিল রয়েছে বা ট্যাগ রয়েছে সেগুলো আনইউজড। তারপরে হচ্ছে ব্যবহার হয়নি এমন ভোটার স্লিপ গুলো। তারপরে এর মধ্যে যাচ্ছে এজ সম্পর্কিত ডিক্লারেশন। তারপরে যাচ্ছে 49MA রুলের ডিক্লারেশন, এসডি লিস্ট ডিক্লারেশন, এসওএইচও কে পাঠানো রিসিপ্ট কপি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটি। এই 11টি আইটেম এই প্যাকেটে যাবে। এরপরে আসছি ব্রাউন কভার, বড় রঙের ব্রাউন কালারের বড় খাম পাবেন। তার মধ্যে আপনারা যে জিনিসপত্রগুলো রাখবেন সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। যেমন ধরুন এর মধ্যে আপনারা রাখবেন হ্যান্ডবুক গুলো, অর্থাৎ হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন, এই ধরনের যত কাগজপত্র বা বুকলেট পেয়েছিলেন সেগুলো আপনারা এর মধ্যে রেখে দিচ্ছেন। তারপরে যে কালিগুলো আপনার রয়ে গেল সেই ইঙ্কগুলো এই প্যাকেটে। তারপরে আনইউজড স্ট্যাম্প প্যাড এর মধ্যে। এই কটা জিনিস এর মধ্যে যাবে। এরপরে কি হলো, বাদ বাকি যা পড়ে রইল, পেন্ডিং যা পড়ে রইল, অবশিষ্ট যা পড়ে রইল সব আপনারা কি করছেন, ব্লু কালারের প্যাকেটে ভরে দেবেন। আর বাদ বাকি যা পড়ে রয়েছে সব এর মধ্যে ভরে দিচ্ছেন। আপনার কি কি পড়ে থাকতে পারে, ব্যাস আপনারা নিজেরাই উত্তর পেয়ে গেলেন যে এইসব প্যাকেটে রাখার পরে যা পড়ে আছে সব আপনারা ব্লু প্যাকেটে ভরে দিয়েছেন। স্ক্রুটিনি কভার, স্ট্যাটুটারি সেকেন্ড প্যাকেট, হোয়াইট রঙের স্ক্রুটিনি ডকুমেন্ট থাকছে। বড় মাপের অর্থাৎ সাদা রঙের এই মাপের বড় খাম সেকেন্ড প্যাকেট। আপনি এই সেকেন্ড প্যাকেটের উপরে আপনি কি লিখে রেখেছিলেন, 2x1। এর ভিতরে যে 4টে প্যাকেট আসছে ছোট প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোতে আপনারা লিখেছেন 2x2, পরেরটায় 2x3, তারপরেরটায় 2x4, তারপরেরটায় 2x5। তাহলে মোট 5টা প্যাকেট হয়ে গেল। এখানে 4টে,
আর এই একটা, এই মোট 5টা প্যাকেট হলো স্ক্রুটিনি ডকুমেন্ট। স্ক্রুটিনি ডকুমেন্টে কি কি থাকছে? প্রিসাইডিং অফিসারের ডায়েরি, 17A রেজিস্টার অফ ভোটার, সঙ্গী নিয়ে যে ভোট দিয়েছিল সেই 14A ব্লাইন্ড বা ইনফার্ম ইলেক্টরের, আর থাকছে হচ্ছে ভিজিট সিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাকেট, স্ট্যাটুটারি সেকেন্ড হোয়াইট প্যাকেট স্ক্রুটিনি ডকুমেন্ট। এবার বলি টাইপ অফ ইভিএম। আমরা ইভিএম কে এ বি সি ডি এই 4টি ভাগে বা 4টি ক্যাটাগরিতে রেখেছি বা রাখা হয়েছে। এবি হলো মেন ইভিএম, যেগুলোতে আমাদের পোল হয়েছে। সি হলো আপনার মক পোলের সময় রিপ্লেস হয়েছে সেই ধরনের ইভিএম। আর ডি হলো একদম আনইউজড ইভিএম, অর্থাৎ পোল যুক্ত ইভিএম হচ্ছে এওবি, আর সি হচ্ছে আপনার যেগুলো রিপ্লেস হয়েছিল মক পোলের সময়, আর ডি হচ্ছে একদমই ব্যবহার হয়নি। এ বি থাকবে হচ্ছে মেন স্ট্রং রুমে, সি আর ডি থাকবে আলাদা স্ট্রং রুমে। এ বি কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভিএম ইউনিট, সেটাই বলা হয়েছে। সিডি সেক্টর অফিসারের কাছে থাকছে, সেক্টর অফিসার আরসিতে জমা দিচ্ছেন, সেই ইভিএম সেপারেট স্ট্রং রুমে স্টোর করা হচ্ছে। একটা টিম থাকছে যারা এই ইভিএম বা ভিভিপ্যাট আরসিতে কালেক্ট করছে এবং নির্দিষ্ট রুমে অর্থাৎ স্ট্রং রুমে নিয়ে চলে যাচ্ছে। পিআরও রিপোর্ট পার্ট 4 পার্ট 5 সেক্টর অফিসাররা আপনার আরসিতে জমা দিচ্ছেন। এবি টাইপ ইভিএম আর রিসিভ ফ্রম দা পোলিং পার্টি। এ আর বি টাইপের ইভিএম পোলিং অফিসাররা আপনারা আরসিতে জমা করছেন এবং সেগুলো নির্দিষ্ট কাউন্টার থেকে যে স্টাফ রয়েছে তারা নিয়ে গিয়ে স্ট্রং রুমে রেখে দিচ্ছে কাউন্টিং এর জন্য যে লাগবে। আর কি করছেন? হাতে করে আপনারা যে ভিভিপ্যাটের ব্যাটারি নিয়ে এসেছিলেন সেগুলো সরাসরি আরসিতে জমা দিয়েছেন, সেগুলো নির্দিষ্ট টিম আছে তারা সংগ্রহ করে নিচ্ছে। কালার অফ প্যাকেট আমি তো আপনাদেরকে দেখালামই, সেটাই বলা আছে। ফার্স্ট প্যাকেট সাদা রঙের, সেকেন্ড প্যাকেট সাদা রঙের, থার্ড প্যাকেট সাদা রঙের, ফোর্থ প্যাকেট ইয়েলো রঙের, ফিফথ প্যাকেট ব্রাউন, সিক্স প্যাকেট ব্লু। কিছু ফর্ম 1 থেকে 7 রিগার্ডিং নমিনেশন, ফর্ম 8 থেকে 11 অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিভোকেশন অফ ইলেকশন এজেন্ট অ্যান্ড পোলিং এজেন্ট, ফর্ম 12 অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট, ফর্ম 12A অ্যাপ্লিকেশন সিকিং ইডিসি, ফর্ম 12B সার্টিফিকেট অফ ইডিসি ফ্রম দ্য আরও, ফর্ম 12 অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট কাদের জন্য? এবিএসসি, এবিপিডি এনাদের জন্য। ফর্ম 13A, 13B, 13C, 13D রিগার্ডিং কাস্টিং ভোট পোস্টাল ব্যালট, ফর্ম 13F, 13G রিগার্ডিং প্রক্সি ভোটিং অর্থাৎ সিএসভি ক্লাসিফাইড সার্ভিস ভোটার অর্থাৎ যারা আর্ম ফোর্স অন্য স্টেটে ডিউটি করছেন। ফর্ম 14 চ্যালেঞ্জ ভোট, ফর্ম 14A ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের ডিক্লারেশন, ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার, 17B টেন্ডার ব্যালট, 17C অ্যাকাউন্ট অফ ভোটস, আদার যেগুলো রয়েছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, পার্ট 1 থেকে 4 প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, পার্ট 1
থেকে 3, এছাড়া ES05, PRO 16 পয়েন্ট রিপোর্ট, ভিজিট সিট। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার লাগবে। যতটা পেরেছি নিজ জ্ঞানে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি মনে হয় ভিডিওটা কাজে লেগেছে আর একবার দেখে নেবেন, তাহলে আশা করি খুব স্মৃতিতে থেকে যাবে সুষ্ঠুভাবে, এবং কোনো গন্ডগোল না হয় সেই প্রার্থনাই করি। এরকম পরিবেশে আপনারা ভোট করে আরসিতে মালপত্র দিয়ে যে যার বাড়িতে ফিরে যান, সেই আশা রেখেই আজকের এই ট্রেনিং প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।